এমসিকিউ গুলো বেশ ইম্পর্টেন্ট কিন্তু সমতল চ্যাপ্টারে 5A চ্যাপ্টারে এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট। প্র্যাকটিক্যালি এই এমসিকিউ গুলো নিজেই 5 মার্কসে চলে আসতে পারে। ঠিক আছে, তো প্রথমে 1 নম্বর এমসিকিউ কি কনসেপ্ট কি তো পড়েছিস? সিম্পলি কি করবি যে দেখ এল এম এন যেগুলো দিয়ে দিয়েছে সেইগুলো অপশনগুলোতে বসাবি। এল এম এন এর মান অপশনগুলোতে বসাবি, দেখবি কোনটা স্যাটিসফাই হয়। ঠিক আছে, যেটা স্যাটিসফাই হবে সেটাই অপশন অ্যান্সার হবে। আমাদের এমন কিছু এমসিকিউ থাকে যেগুলো আমাদের অপশনকে বেস করে সলভ করতে হয়, অপশন না দিলে এগুলো তুই বলতে পারবি। তো সিম্পলি এখানে দেখ যে তিনটে দিয়েছে এল এম এন, তিনটে ভ্যালু, যেগুলো প্রতিটা অপশনে বসিয়ে দেবো কোনটা স্যাটিসফাই করছে রাইট সাইডের সাথে, তাহলে সেটাই হ্যাঁ, তাহলে সেটাই হবে তোর অ্যান্সার। বেশ, গতদিন 2, 3, 4 এগুলো ডিসকাশন করেছি। হ্যাঁ, আমি চলে আসি একেবারে 5 নম্বর এমসিকিউতে। 5 নম্বর এমসিকিউ কি বলছে দেখ, একটি সমতল অক্ষত্রয়কে যথাক্রমে এ বি সি বিন্দুতে ছেদ করে এবিসি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক এ, এ হলে সমতলের সমীকরণ। এইটা হলে তাহলে পি এর মান। আচ্ছা খেয়াল কর, এমসিকিউ 5 আমাকে বলছে x প্লাস y প্লাস z ইকুয়ালস টু দি p হয়, আমরা কি লিখতে পারি? x বাই প্লাস y বাই প্লাস z বাই p, একই না? ইকুয়ালস টু 1। এটা x অক্ষকে কত বিন্দুতে ছেদ করে? p 0 0। তাহলে ব্যাপারটাকে যদি আমরা এরকম একটা ড্র করি, তাহলে এখানে একটা এমন সমতল রয়েছে যেটা কি করছে, x অক্ষকে p 0 0, y অক্ষকে আর z অক্ষকে 0 0 p বিন্দুতে ছেদ করে। এবার এই ত্রিভুজটা এরকম ভাবে যদি জয়েন করিস এই বিন্দুগুলো, ভালো করে খেয়াল কর একটু, এই তিনটে বিন্দু যদি জয়েন করিস তাহলে এটা যে ত্রিভুজ পাই তার ভরকেন্দ্র কি বলেছে? এ, এ। তাহলে কি লিখতে পারি বল? ভরকেন্দ্র কি? ভরকেন্দ্র কিভাবে পাই? বল p প্লাস 0 প্লাস 0 ভুজ তিনটে যোগফল বাই 3 ইকুয়ালস টু হবে কি? ভরকেন্দ্রের ভুজ। একইভাবে চাইলে কোটি দিয়েও করতে পারি। আলটিমেটলি p এর মান কি দাঁড়াচ্ছে? 3a প্লাস আনসার হবে। সমস্যা বল, কি বোঝা গেছে? ত্রিভুজের ভরকেন্দ্র হয় তাদের শীর্ষবিন্দুগুলো যোগফল বাই 3। ভুজও একই কাজ করবো, কোটিও একই কাজ করবো, জেডও একই কাজ করবো। তো অলরেডি আমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক বলে দিয়েছে এ, সেটা আমি ভাবছি 6 এর দাগে দেখ 6 এর দাগ আগের গুলো সব শেষ হয়েছে সবাই? তবে আমি 6 বলি। 6 এর যেটা প্রথম অপশন সেটা হওয়া কেন পসিবল না, তার জন্য আমাদের সলভ করে দেখার কোনো দরকার নেই। যে 4টে বিন্দু আছে, 4টে বিন্দু যদি একই সমতলে থাকতে হয় তাহলে ডিটারমিনেন্টের একটা সূত্র আছে না, সেটা ইকুয়ালস টু 0 হতে হবে। যদি 0 বসাই তাহলে কে একটা তো নির্দিষ্ট মানই পাবো, কে সকল মানের জন্য তো হবে না, তো এটা এমনি অফ হয়ে যাবে। বি কি হচ্ছে, যে সমতল এত বিন্দুগামী এবং এত সমতলের সমান্তরাল তার সমীকরণ। আচ্ছা, সমান্তরাল সমতলের কি কনসেপ্ট বলেছিলাম আমি? কনস্ট্যান্টটা একই থাকে, মানে ইয়েগুলো সহগুলো একই থাকে। ঠিক আছে, 6 অপশন বি তে কি বলছে দেখ, তো সেই অনুযায়ী সমতলের সমীকরণটা আমরা এটা লিখতে পারি না, কতদিন বলেছিলাম আর ভেক্টর মানে আমরা x i ক্যাপ y j ক্যাপ z k ক্যাপ কে বুঝি, তাই তো? তাহলে 2x 3y 5z 7 = 0।
পায়েল আর সুমি গতদিন ছিলি না, কোনো কনফিউশন হলে জিজ্ঞাসা করবি। গতদিন ভিডিওটা দেখেছিস? ভিডিও দেখিস না? ভিডিও দেখিস? সমস্যা কারণে কাজ কত দুদিনের ভিডিও দেখবি, সঙ্গে আজকের ভিডিও দেখবি, তাহলে পরে ওরা তো শোন 2x - 3y + 5z + 7। আমরা এটা কি করি, r ভেক্টরকে আমরা লিখতে পারি কি xi ক্যাপ, সবসময় মনে রাখবো r ভেক্টর মানে হলো xi ক্যাপ + yj ক্যাপ + zk ক্যাপ। নরমাল যদি ডট প্রোডাক্ট করি আমরা এটা পাচ্ছি, দেখ r ভেক্টর হয়ে গেল। এটাই হলো আমাদের সমতলের সমীকরণ, তাই তো? যে কোনো দুটো সমান্তরাল সমতলের কি চরিত্র, এইটার যা যা x y জুড়ে সহগ থাকবে এটাই তাই তো x y জুড়ে সহগ থাকবে, তাহলে এই পার্টটা সেম হবে প্লাস এই কনস্ট্যান্টটা কি হবে আলাদা হবে। তাহলে আমরা সাপোজ ভাবে এইটা পেলাম। এখন এইটা কোন বিন্দু আমি বলে দিয়েছি না, 3 4 - 1, তাহলে 3 4 আর -1 বসালে কে এর মান ওইটা আসা উচিত 10। যদি 10 না আসে তার মানে কি অপশনটা মিথ্যা, একই না? আদৌ কি আসছে? জাস্ট একটা মুখে ক্যালকুলেশন করে নিন। 3 4 - 1 6 12 হচ্ছে না, হচ্ছে না, এর মান 10 হচ্ছে না, তার মানে কি অপশন ডি হচ্ছে না। অপশন সি কিভাবে দেখব? দুটো সমতল যেখানে ছেদ করে সেখানে কি তৈরি হয়, দেখ দুটো দেওয়াল, দেখ দুটো দেওয়াল যেখানে ছেদ করেছে পরস্পর থেকে মিশেছে সেখানে কি তৈরি হয়েছে, একটা লম্ব বা একটা সরল রেখা। দুটো সমতল যেখানে ছেদ করে সেখানে কি তৈরি হয়, একটা সরল রেখা, তাই না? আর দুটো সরল রেখা যেখানে ছেদ করে একটা কোণ। কি তৈরি হয় এখানে? নিশ্চয়ই কোণ নিয়ে আলোচনা হচ্ছে। দুটো সরল রেখা বিন্দু তৈরি, দুটো সমতল এক জায়গায় ছেদ করে সেটা সরল রেখা, দুটো সরল রেখা এক জায়গায় ছেদ করলে সেটা একটা বিন্দু তৈরি করে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হলো সমতল দুটো। এখন এই যে সরল রেখাটা তৈরি হয়েছে, এবার দেখ সমতল দুটি ছেদক সরল রেখা, ছেদক সরল রেখা মানে এটাই বোঝাচ্ছে, তাদের সমীকরণ হয় ওইটা। আচ্ছা ওইটা যদি হতে হয় ভালো করে বুঝবি, ওই সমীকরণটা যদি এদের ছেদক সরল রেখার সমীকরণ হতে হয় তাহলে এই সরল রেখার উপর যে বিন্দুটা আছে সেই বিন্দুটা কি করবে, এই সমতলকেও সিদ্ধ করবে, বিন্দুটা এই সমতলকেও সিদ্ধ করবে, একই না? কারণ বিন্দুটা আছে সরল রেখার উপরে, সরল রেখা আছে ওই দুটো সমতলের উপরে, তাহলে বিন্দুটা দুটো সমতলকে সিদ্ধ করবে। এখন সরল রেখার উপর বিন্দুটা কি, সরল রেখা, আমি সরল রেখার ভিডিওটাও দেখে আসতে বলেছিলাম, দেখেছিস সেটা? সরল রেখার ফার্স্ট ভিডিওটা দেখতে বলেছিলাম, দেখেছিস? বল। একটা সরল রেখার সমীকরণ কি হয়, x - a y - b z - a1/c, একই না? তো এখানে দেখ তো যে সরল রেখাটা দিয়ে দিয়েছে সেইটাকে এই রূপে আমরা সাজাতে পারবো। এখানে কি x এর কোনো সহগ আছে? তাহলে ওখানে তো x এর সহগ আছে 4, তাহলে 4 দিয়ে কি করব, উপর নিচে ভাগ করে দেবো। 4 দিয়ে উপর নিচে ভাগ করে দেবো প্রথমে, তারপরে কি হবে তাহলে x - 11/4/3/4, তারপরে y দিয়ে y ওই যেটা আছে ওটা 4 দিয়ে ভাগ করব, কি হবে y, আচ্ছা এটাকে -9/4 লিখতে পারি কারণ এখানে মাইনাস আছে, মাইনাসটা আনবো জোর করে, y কি হবে 5/4, আর z এর কোনো সহগ নেই তাহলে কি হবে এরকম। তাহলে আমাকে বল এই সরল রেখার উপর একটা বিন্দু স্থানাঙ্ক কি, 11/4, -9/4, 0, একই না? এই বিন্দুটার স্থানাঙ্ক হলো 11/4, -9/4, 0, এইটা এইটা এইটা। এই বিন্দুটা আমরা ওই দুটো সমতলে বসিয়ে দেখি আলাদা আলাদা করে, দুটো সমতল দিয়েছে তো ওই দুটোতে আলাদা আলাদা করে বসিয়ে দেখি যে সিদ্ধ করছে কিনা। যদি সিদ্ধ করে দুটো সমতলকে তাহলে এইটাই রাইট অ্যান্সার। তো সকালে ব্যাচও দেখাচ্ছিলাম, অ্যাকচুয়ালি
এই বিন্দুটা দুটো সমতলকে সিদ্ধ করছে, দুটো সমতলকে, যে দুটো সমতলের সমীকরণ দিয়েছে দুটোকে সিদ্ধ করবে। তো ওটা বাড়িতে বসিয়ে দেখতে পারিস। তো অ্যাকচুয়ালি এই বিন্দুটা, তো প্র্যাকটিক্যালি তার মানে কি অপশন সিটাই রাইট আছে। কিন্তু দেখ এখানে শুধু অপশনটা ঠিক দাগানোর থেকে বড় ব্যাপার কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়াটা খুব জরুরি। কিন্তু উইদাউট কনসেপ্ট কিন্তু প্লেন চ্যাপ্টার সলভ করা পসিবল না। এটা শুধুমাত্র ক্যালকুলেটিভ নয়। ওই কারণে আমি বারবার বলছি স্ট্রেট লাইনের ভিডিওটা দেখতে, গত দুদিনের প্লেনের ভিডিও দেখতে, আজকের ভিডিওটা আবার দেখতে, পর বারবার দেখতে হবে, নাহলে কিন্তু পসিবল হবে না। যাই হোক, এই গেল 6। 6-এর ডি কেন অপশন হবে না? সরল রেখাটা আর সমতলটা পরস্পর লম্ব। এখানে খেয়াল করতে, সরল রেখা আর সমতল যদি পরস্পর লম্ব হতে হয়, যে সরল রেখাটা দিয়েছে তার দিক অনুপাত কত 6-এর ডিতে? বল, সরল রেখার দিক অনুপাত কোথায় থাকে? বল, নিচে। তাহলে কত? 2 2 2। তাহলে এই লম্বটা যদি হতে হয় তাহলে এটা হলো 2 3 2। আর একটা সমতলের উপর যে কোনো লম্বের দিক অনুপাত কি? তাদের সহগটা। সমতলের উপর তার যে কোনো যে লম্ব আমরা আঁকতে পারি তার দিক অনুপাত কি হয়? তার সহগগুলো কি হচ্ছে? 4 -2 -1। আচ্ছা, তাহলে কনসেপচুয়ালি অ্যাকচুয়ালি এরা দুজন সমান্তরাল সরলরেখা হওয়া উচিত। দুজন মানে এইটা আর এটা যদি লম্ব হতে হয়, এটা আর এটা যদি লম্ব হতে হয়, তাহলে এরা দুজনকে সমান্তরাল হতে হবে। আচ্ছা, আর সমান্তরাল সরলরেখার দিক অনুপাত কি হয় আমরা জানি? সমান্তরাল সরলরেখার দিক অনুপাত কি হয়? সমান হয়। দুটো সমান্তরাল সরলরেখার দিক অনুপাতগুলো কি হয়? সমান হয়, অথবা একই অনুপাতে থাকে। মানে যদি এটা 2 3 2 হয়, 2 3 2 হয়, তাহলে এটাও 2 3 2 হবে, অথবা একই অনুপাত। মানে কি, যদি 2 3 2 হয় তার একটা দ্বিগুণ হতে পারে, মানে 4 6 4, অথবা কি 3 গুণ হতে পারে, একটা সমানুপাত হতে পারে। কিন্তু এটা কি সমান বা সমানুপাত কিছু আছে? তাহলে যদি না হয়, এটা সমান্তরাল হতে পারে? হবে না। সমান্তরাল না হয় তাহলে এইটা কি লম্ব হতে পারে? এই 6 নাম্বার কোশ্চেনের মধ্যে কিন্তু অনেক কিছু ডিসকাশন হলো, যেটা সমতলে অনেক কিছুকে কভার করে। ঠিক আছে, 7 কিন্তু কতদিন বলেছি, 8 কি বলছে? 8 করেছিস কেউ? দেখ 8 কি করছে, একটা সরল রেখার একটা সরল রেখার সমীকরণ দিয়েছে দুটো সমতলের সাহায্যে। খেয়াল করছিস এটা কেন দেওয়ার কারণটা কি? একটা সরল রেখার সমীকরণ দুটো সমতলের সাহায্যে দেওয়ার কারণটা কি? কারণটা হলো এই কিছুক্ষণ আগে এটা বলছিলাম, দুটো সমতল যেখানে ছেদ করে কি তৈরি করছে? সরল রেখা তৈরি করছে। তাহলে সরল রেখা তৈরি করছে বলেই ওই দুটো সমতলের সমীকরণের সাহায্যে সরল রেখাকে এরকমভাবে এক্সপ্রেস করেছে। মানে এটা কি বোঝাতে চাইছে, এদেরকে যদি আমরা সমাধান করি তাহলে সরলরেখার সমীকরণ পেতে পারি, এটা বোঝাতে চাইছে। ঠিক আছে, তো যাই হোক সেটা বলেছে। এখন বলছে এই যে সরলরেখাটা পাবো, যদি সেটা অন্য একটা সমতলের সমান্তরাল হয় তাহলে এর মান বের করতে বলেছে। বেশ, কি কি ছবি অনুযায়ী কি কি হতে পারে দেখ। এই হলো একটা সমতল তোকে দিয়েছে, খেয়াল করবি। এই একটা সমতল তোকে দিয়েছে, আরেকটা সমতল কেমন এরকম, একই না? এ কি হচ্ছে, একটা সমতল দিয়েছে, আরেকটা সমতল কেমন বা এরকম, তাদের ছেদক সরলরেখা কোনটা? এটা, তাই তো? বেশ, এবার কি বলছে, এটার যে সরলরেখাটা সেটা কার সমান্তরাল? অন্য একটা সমতলের সমান্তরাল। মানে ব্যাপারটা এরকম দেখতে, একই না? এই পর্যন্ত ওকে কিনা বলেছে, এটা পড় ভালো করে। হ্যাঁ, এত যে সরলরেখাটা, এই যে সরলরেখাটা কোনটা? এটা, সেটা এই সমতলটার সমান্তরাল বলেছিল। তাহলে এর মান বের করতে বলেছে, তাই তো? আচ্ছা, আমাকে বল, নিজেরা বলবি যে এই 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 অঙ্কটা এমন একটা অঙ্ক, এই অঙ্কের নিজে একটা 5 মার্কসের প্রশ্ন।
এখানে এমসিকিউ গুলোকে ওরকম বাতিলের তালিকায় রেখে দিয়ে কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে, তো 8 নম্বরের কি বলছে দেখ, প্রথম যে সমতলের সমীকরণটা দিয়েছে 3x - 2y + z + 3 = 0, বলতো ওই সমতলের উপর যে কোনো লম্বের দিক অনুপাত কত? 3 - 2 1 তার সহগগুলো, তাই তো? আচ্ছা, এইটার উপর দিক অনুপাত কত? 4 - 3 4, তাই তো? আচ্ছা, এবার আমাকে বল এইটা আর এইটাকে যদি ক্রস প্রোডাক্ট করি, বুঝবি ভালো করে, এইটাকে আর এইটাকে যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে কি পাবো? এমন একটা ভেক্টর পাবো যে ভেক্টরটা কি হবে? কার উপর লম্ব? এর উপর লম্ব, এর উপর লম্ব, তাই তো? এ ভেক্টর আর বি ভেক্টরে যদি ক্রস প্রোডাক্ট করি রেজাল্টটা কি যায় সব সময়? সে এর উপর লম্ব, বি এর উপর লম্ব, ক্রস প্রোডাক্ট, সেটাই আমাদেরকে বোঝায়। গতদিন একবার ডিসকাশন করছিল। তো প্র্যাকটিক্যালি এদের যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে এমন একটা কিছু সরল রেখা পাবো যে সরল রেখার দিক অনুপাতটা হবে কি এদের ক্রস প্রোডাক্টটা? এটা এর উপর লম্ব, এটার উপর লম্ব, ঠিক লম্ব করে এঁকেছে। এখন যদি এইটা লম্ব হয় তাহলে ভালো করে বলছো, যদি লম্ব ভাবে যায় তাহলে এটা যদি লম্ব হয় তাহলে এই সরল রেখাটা এটার সাথে কি হবে বল? সমান্তরাল হবে। কারণটা কি? ভালো করে লজিকটা বল। এই সরল রেখাটা এই সমতলের উপর লম্ব, তার মানে কি সরল রেখার উপর লম্ব, আবার এই সরল রেখাটা এই সমতলের উপর লম্ব, মানে এর উপর লম্ব। তাহলে এদের যদি ক্রস প্রোডাক্ট করি এখানে একটা নতুন সরল রেখা পেলাম যেটা এইটার উপর লম্ব, এটার উপর লম্ব, তাহলে এই সরল রেখাটা এই সরল রেখাটা নিজেরা কি সমান্তরাল, আর এইটা আর এইটা সমান্তরাল, তাহলে এইটা এইটা সমান্তরাল। লজিক ক্লিয়ার? তাহলে আমরা a ক্রস b করলে কি পাচ্ছি বের কর দেখি একটু। i ক্যাপ j ক্যাপ k ক্যাপ 3 - 2 1 4 - 3 4 কত হচ্ছে? -8 + 3 -5 i ক্যাপ -j 12 - 4 -8 j ক্যাপ k ক্যাপ -9 + 8 - k ক্যাপ। Is it? আসছে এটা? তাহলে এইটা কার দিক অনুপাতকে বোঝাচ্ছে? এই লম্ব। কত লিখবো? -5 -8 -1। আচ্ছা, আর যে সমতলটা দিয়েছে তার দিক অনুপাত কত? এটা 2 - 1 m। তাহলে এইটার দিক অনুপাত জানি, এটা দিক অনুপাত জানি, এরা দুজন পরস্পর কি আবার? এটা এটা লম্ব। দুটো লম্ব সরল রেখার দিক অনুপাতের সম্পর্ক কি বল? গুণফলের যোগফলটা, গুণফলের যোগফল মানে a1 b1 c1 a2 b2 c2 যদি হয় তাহলে কি হবে? a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 = 0। এটাকে ভালো করে মাথায় ক্লিক করে রাখ যে গুণফলের যোগফল। ঠিক আছে, তাহলে এখান থেকে কি লিখতে পাচ্ছি? -10 + 8 - m = 0। দেখ তো m এর ভ্যালু কি আসছে? -2 ম্যাচ করছে। লজিকটা ক্লিয়ার কি? বেশ, 9টা কি বলছে এবার? ধাপা যাও কাকা হতে একবার একটু লিখে ফেল, পরে আরো একবার ভিডিওটা দেখে অ্যানালাইজ করো যে কি ঘটলো, কেন ঘটলো, কিভাবে ঘটলো। অ্যানালাইজ যদি নিজে না করিস সমস্যা থেকেই যায়। পরেও বাড়িতে টাইম বের করতে হবে, নিজে টাইম ক্রিয়েট করতে হবে 24 ঘন্টার পরেও।
ঠিক আছে। আচ্ছা, নয়েরটা কি বলছে দেখ, r ডট n ইকুয়ালস টু q। আচ্ছা, আমাকে এটা বল যে r ডট n ইকুয়ালস টু q, MCQ 9, r ডট n ইকুয়ালস টু q, MCQ 9। তা r ভেক্টর মানে আমি কি বললাম, কি লিখতে পারি, xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ, একই নাম। আচ্ছা, n ভেক্টর বলতে কি লিখতে পারি, n1i ক্যাপ n2j ক্যাপ প্লাস n3k ক্যাপ, yes or no, equals to q লিখতে পারি। তাহলে আমাকে বল এখানে আমরা কি লিখতে পাচ্ছি, n1x প্লাস n2y প্লাস equals to q। ওখানে এবার ভালো করে কোশ্চেনটা পড়, কি বলছে, x অক্ষের সাথে ছেদিতাংশ নাকি, ছেদিতাংশ আকারে আমরা কিভাবে লিখি, সমীকরণকে q দিয়ে ভাগ করে দেবো। q দিয়ে ভাগ করলে কি হচ্ছে, x বাই q বাই n1 লিখতে পারি, এনি ডাউট কারো, y বাই q বাই n2 লিখতে পারি, z বাই q বাই n3 লিখতে পারি, একই নাম। এটা সবসময় ছেদিতাংশ আকারকে বোঝায়, মানে কি x বাই a প্লাস q বাই b প্লাস z বাই c ইকুয়ালস টু 1, যেখানে x অক্ষকে কোন বিন্দুতে, q বাই n1, q বাই n1 এই দৈর্ঘ্যে ছেদ করছে, y q এটা z q। আচ্ছা, এখন q বাই n1 এলো, কিন্তু অপশনে কি q বাই n1 আছে কোথাও, তাহলে কি ঘটলো, বল d কিভাবে, d নয়, কেন এই উপদোষ করি হচ্ছে নাকি, d নয় a, a নয় c, কি হচ্ছে এটা, লজিকটা কি বল, কেন হবে, যেটাই বলছিস কারণ বল। এইটা হলো অ্যাকচুয়াল লজিকটা। অপশন এ কেন হচ্ছে, কারণ দেখ আই ক্যাপের সাথে এন ভেক্টর কে ডট প্রোডাক্ট করেছে, মানে এন ক্যাপ লিখেছে যদিও, আপাতত এন ভেক্টরই ভাব। এন ভেক্টর কোথায় ছিল, এই জায়গাটা, এটার সাথে যদি আই ক্যাপ কে ডট প্রোডাক্ট করিস, কি কোনটা পাবি অ্যানসার, শুধু n1 পাবি, এখানে তো n1ই এসেছে, তাহলে এখানে n1 এর জায়গায় কি লিখতে পারি, i ক্যাপ ইনটু n ভেক্টর লিখতে পারি। এবার n ক্যাপ দিয়ে এক্সপ্রেস করেছে, এটা ইউনিট ভেক্টর বলে এক্সপ্রেস করেছে, আর কিছু না, n ক্যাপ ইউনিট ভেক্টর। এই হলো লজিক। 10 গতদিন ডিসকাস করেছি না, হ্যাঁ 12 হয়েছে, 10 বলিনি, আগের পরে 12 হয়েছে। ও সমান্তরাল, এটা কি হবে, এটা ক্রস প্রোডাক্ট করে তার এটা করলে মডুলাস দিয়ে ভাগ করলে হবে, ক্রস প্রোডাক্ট যেটা সেটাই হলো তোর, এটা অ্যাকচুয়ালি ডিসকাশন হয়েছে বলে, এই কিছুক্ষণ আগে এই সময়ের মধ্যে ডিসকাশন হয়ে গেছে, করার পরে তার মডুলাস দিয়ে ভাগ করেছে। এবার আমি আমার বক্তব্য হলো, আমি ওদেরকেও সকালে তাই বলেছি যে আবার রিট্রাইয়ের জন্য দিলাম বাকিগুলো, বাকি নেই কটা রয়েছে, হ্যাঁ 3টে না 4টে, একটা হয়ে গেছে, ও 12টা হয়েছে, ঠিক আছে। যাই হোক, বাকি যে কটা রয়েছে 12টাও দেখবি আর একবার, আরো একবার আমি রিট্রাইয়ের জন্য দিলাম, কিন্তু কোনোভাবে ছাড়া যাবে না, রিট্রাই করে আসবি এবং তারপরে যে আটকায় আবার নেক্সট দিন হবে, ঠিক আছে, চলছে, ঠিক আছে। আচ্ছা, তো এবার একটু অতি সংযুক্ততে ঢুকি, বল অতি সংযুক্ততে কি আসছে, আচ্ছা 11 বছর হয়েছে না, এই শর্ট কোশ্চেনের মধ্যে হয়ে গেছে, করেছিস 11 আগে কারো কিছু আটকেছে, হয়েছে সব, বাহ ভেরি গুড।
এই মৃত্যুঞ্জয়, এইমাত্র শর্ট কোশ্চেন ডিসকাস হলো, এখন কি আমরা বলতে পারি যে একটা আগে হ্যাঁ বুঝতে পেরেছি, একটা যদি ছেদিতাংশ আকারে এরকম ভাবে লিখি সমতলের সমীকরণ x/a + y/b + z/c = 1, তাহলে আমাদের এই যে এটা স্থানাঙ্ক কত, এটা 0, 0, c, আর ভর কেন্দ্র আমরা কিভাবে পেতে পারি 0/3 = বলে দিয়েছে না, দেখ স্থানাঙ্ক দিয়ে দিয়েছে ভর কেন্দ্র 1 - 2 3, তাহলে ইকুয়ালস টু 1 বসাই, এর মান 3 পাবো, এভাবে কি b পাবো c পাবো, abc পেয়ে গেলে এখানে বসিয়ে দিতে পারবো, বেশ সমীকরণ পেয়ে গেল। এই হলো, এটা ছিল অতি সংক্ষিপ্ত 11। বল তারপরে কি আটকাচ্ছে, অতি সংক্ষিপ্ত হয়েছে সব, তাই তো, গুড, ভেরি গুড। তাহলে সংক্ষিপ্ত একের সেকেন্ড পার্টটা প্রথম পার্টটুকু হয়েছে। ঠিক আছে, সংক্ষিপ্ত 1 নম্বরটাকে আমি একটু তবুও ডিসকাস করে দিচ্ছি, যাদের হয়েছে ভেরি গুড, যারা করিসনি বা একটু প্রবলেম যদি থাকে 1 নম্বরটা একটু ভালো করে শুনে নে। এটা একটা স্ট্যান্ডার্ড অঙ্ক 5 মার্কসের জন্য, যে আমাদের কাজ করবি সংক্ষিপ্ত 1 একটা সমতলের সমীকরণ দিয়েছে, খেয়াল করো, আর এখানে একটা বিন্দু P দিয়েছে, তাই তো, কত দিয়েছে 3,2,1, এটাকে ফলো কর একটু ভালো করে। আর সমতলের সমীকরণ কি দিয়েছে 2x - y + z + 1 = 0। এবার এখান থেকে একটা লম্ব টানছে এখানে, তার নাম দিলাম q। এবার দেখ বলছে লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক চাইছে, মানে কার স্থানাঙ্ক চাইছে, অ্যাকচুয়ালি q বিন্দু স্থানাঙ্ক চাইছে। মূল ব্যাপারটা হলো এই। তো আমরা আবার পুরনো কনসেপ্টে হাঁটছি, কিন্তু আমাকে বল যে এই সমতলের উপর যে কোনো লম্বের দিক অনুপাত কি লিখতে পারি 2 - 1 1, তাহলে PQ তো নিজেও লম্ব, তাহলে PQ লম্বের দিক অনুপাত এগুলো লিখে লিখে করবি কি, শর্টে বলছি, PQ লম্বের দিক অনুপাত কি 2 - 1 1, আপাতত শর্টে লিখে রাখ, প্রয়োজন হলে পরে ভিডিওটা আরেকবার শুনতে দিবি। PQ লম্বের দিক অনুপাত 2 - 1 1, তাহলে এই যে সরল রেখাটা আমি পেয়ে গেলাম এই বিন্দুগামী, আর তার দিক অনুপাত এইটা, তাহলে সরল রেখার সমীকরণটা কি হবে, PQ সরল রেখার সমীকরণ কি হবে x - 3/2 y - 2/-1 = z - 1/1, একই না, যে বিন্দু দিয়ে যাচ্ছে আর যে দিক অনুপাতের নিচে বসবে। এইটা ইকুয়ালস টু, যদি আমরা t ধরি তাহলে x এর ভ্যালু বলতে পারি 2t + 3, y এর ভ্যালু -t + 2, আর z এর ভ্যালু t + 1 বলতে পারি। তাই তো মৃত্যুঞ্জয়, তাহলে PQ সরল রেখার উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক কেমন লিখতে পারি, PQ সরল রেখার উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক, যে এইটা কমা এইটা কমা এইটা, জেডটা ওয়াইটা এগুলো থাকছে না, এগুলো কমা এইটা কমা কমা এটা। এখন এইটা যদি যে কোনো বিন্দু স্থানাঙ্ক হয় তাহলে সেটা কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে, কিউ বিন্দু যদি স্থানাঙ্ক হয় তাহলে এই বিন্দুটা এই সমতলকে কি করবে, বোঝা যাচ্ছে, PQ এর উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক এইটা,
ঘুরতে ঘুরতে এখানে এসে হাজির হলো, তাহলে কিউ বিন্দু স্থানাঙ্ক এটা হতে পারে। তাহলে সেইটা কি হবে, এটাকে সিদ্ধ করবে। তাহলে এটা এখানে বসিয়ে দেখ তো টি এর মান কি পাচ্ছিস। অ্যাকচুয়ালি টি এর মান আমরা -1 পাবো। টি এর মান যদি -1 পাই, এবার যদি এগুলো এখানে বসাতে থাকি তাহলে কিউ বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব। কত এসেছে কিউ বিন্দু স্থানাঙ্ক? 130। তাহলে এই কিউ বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম এখন হাতে। টি এর মানগুলো সিম্পলি বসালে। তাহলে বলতো এই যে দুটো বিন্দু হাতে আমরা পেয়ে গেলাম, তাহলে কি আমরা এটা দূরত্ব বের করতে পারি? দেখ পাদবিন্দু স্থানাঙ্কের পরে মানে চেয়েছিল দূরত্ব। দুটো বিন্দুর দূরত্বের সূত্র কি হয়? √ এইটা মাইনাস এইটার হোল স্কয়ার প্লাস 2 - 3 এর হোল স্কয়ার প্লাস 1 - 0 এর হোল স্কয়ার। দুটো হোল স্কয়ার হবে, ঠিক আছে? তাহলে ক্যালকুলেশন করলে PQ দূরত্বটাও আমরা পেয়ে যাব। ইয়েস অর নো? এবার কি চাইছে? করেছিস? কি করে করলি বল? পি বিন্দু প্রতিবিম্ব কিউ বিন্দু। হ্যাঁ। এটা তাহলে x1 - z1 ধরে নিচ্ছি। ওখান থেকে মান বসিয়ে x1 - z1 মান বের করে এক্স্যাক্টলি ওটাকে ইয়ে করে দিই, অন্যটা নাম দিয়ে দিই আমরা, কিছু একটা আর বা কিছু পি ড্যাশ এরকম দিয়ে দিই। হ্যাঁ, ধরি প্রতিবিম্ব বিন্দু হলো আর, ধরি প্রতিবিম্ব বিন্দু হলো আর। একই কোশ্চেনের মধ্যে আরো একটা পার্ট, যার স্থানাঙ্ক কি আলফা কমা বিটা কমা গামা হলো। এবার আমাকে বলতো যে পি থেকে কিউ এর দূরত্ব আর কিউ থেকে আর এর দূরত্ব একই তো? একই না? তাহলে কিউ বিন্দুটা পি আর আর এর কি মধ্যবিন্দু। তাহলে আমরা কি করতে পারি? 3 + আলফা বাই 2 = 1। তাহলে এখান থেকে আমরা আলফা পেতে পারি কত? -1। একইভাবে বিটা একইভাবে গামা পেতে পারি। তাহলে তুই এই বিন্দুটা স্থানাঙ্ক করবি, ঠিক আছে? এনি ডাউট? বেশ, 2 হয়েছে। না, দুইটা আমার নজরে তো এটা সমতলের অঙ্কই না। কি করে করেছিস? এই পরিকেন্দ্র বলতে কি বোঝায়? সংক্ষিপ্ত 2 এর যদি ডিসকাশনটা করি, এমন একটা বিন্দু, সেই বিন্দু থেকে অন্য বিন্দুগুলোর দূরত্ব কি হবে? তাহলে এই তিনটে বিন্দু তোকে বলে দিয়েছে, ও এ বি সি নাম দিয়ে দে। তাহলে ও এ, ও বি, ও সি তিনটে বের করবো। তিনটে বিন্দু দূরত্ব যদি সমান হয় তাহলে হয়ে গেল। পরিকেন্দ্র থেকে তিনটে বিন্দু দূরত্ব, তিনটেটা কটা দিয়েছে? তিনটে দিয়েছে, তাহলে সেটা পরিকেন্দ্র। এটা কি করে 4 আসে? One plus gamma by 2 equals to 0. তাহলে হচ্ছে গামা ভ্যালু -1। তাহলে কি হচ্ছে? -4 বোঝা গেল ব্যাপারটা?
পরেরটা দেখ, দুই পরিকেন্দ্র বলছিল। পরিকেন্দ্র বলতে অ্যাকচুয়ালি ওই বিন্দু থেকে এই বিন্দু থেকে প্রতিটা বিন্দুর দূরত্ব সমান। খেয়াল কর, এই পরিকেন্দ্র থেকে প্রতিটা বিন্দুর দূরত্ব যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি এটা পরিকেন্দ্র। এটা সমতলের কিছু লাগবে না। তীরেরটা হয়েছে কারণ হ্যাঁ বলতে হবে? ওটা কি লিখতে পারি? x অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ কি হবে? x অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ কি হবে? না, একটা সমতলের সমীকরণে কি কি থাকছে? x y z তিনজনই থাকছে যোগ আকারে, তাহলে সহগ থাকছে। কি হচ্ছে? ax plus by plus cz equals to একটা কনস্ট্যান্ট d থাকছে, একই না? এরকমই তো হচ্ছে। এবার x অক্ষের যে সমান্তরাল সমতল তার কি অফ হবে? x টা নিয়ে অফ হয়ে যাবে। যদি লজিক খুঁজিস, সরল রেখা দিয়ে লজিক খোঁজ, x অক্ষের সমীকরণ কি হয়? y equals to 0। x অক্ষের সমান্তরালের সমীকরণ কি হয়? y equals to কনস্ট্যান্ট। এটা সরল রেখা ডিসকাশন হচ্ছে না, এটা কি হচ্ছে? সমান্তরালের ডিসকাশন। তাহলে y ও থাকবে, তার সঙ্গে z ও থাকবে। বোঝা যাচ্ছে? এই হলো লজিক। আচ্ছা, এইটাকে একটা কাজ করব আমরা, d দিয়ে যদি ভাগ করে দিই, b বাই d হচ্ছে না, সেটা একটা নিউ কনস্ট্যান্ট বলতে পারি। সেটাকে আমরা ক্যাপিটাল B নাম দিয়ে দিলাম, হয়তো c বাই d যেটা ক্যাপিটাল C নাম দিয়ে দিলাম। আলটিমেটলি এরকম লিখতে পারি। তাহলে x অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ হয় এটা। আমাদের মাথায় রাখতে হবে। এখন এইটা কোন দুটো বিন্দুগামী বলে দিয়েছে না? 3 নম্বরটা দেখ, 3 1 1 বিন্দুগামী, 1 -2 3 বিন্দুগামী। তাহলে 3 1 1 বসিয়ে b আর c দিয়ে একটা সমীকরণ পাবো। ইয়েস অর নো? আর কি বলেছে? -1 2 3, এটা বসিয়ে b আর c দিয়ে একটা সমীকরণ পাবো। এদের দুজনকে যদি সমান্তরাল দিয়েছে, কি 1 -2 3 দিয়েছে, এটা বসিয়ে b আর c দিয়ে একটা সমীকরণ পাবো। এই দুটোকে সমাধান করলে b এর মান আর c এর মান পাবো। তাহলে b আর c এর মানটা কোথায় বসবে? এখানে আর এখানে। তাহলে কি পেয়ে গেল না উত্তর? এইটা যেটা পেলাম, এটা কিসের জন্য পেলাম? কি বললাম? x অক্ষের সমান্তরাল সমতল, x অক্ষের জন্য হলো। আবার একই কাজ করব কিসের জন্য? y অক্ষের জন্য আলাদা একটা অঙ্ক হবে, আবার z অক্ষের জন্য আলাদা। y অক্ষের জন্য কি ধরে নেব? ax plus cz equals to 1। তারপরে একই ভাবে এই প্যাটার্ন চলবে। আবার z এর জন্য আলাদা প্যাটার্ন, মানে একটা অঙ্কের মধ্যে এখানে তিনটে অঙ্ক করবে। দেখো ওখানে অ্যানসারও তিনটেই আছে। ঠিক আছে? ডিটারমিনেন্ট কিভাবে করবি? আচ্ছা, ওই ইয়ে ধরে দিক অনুপাত ধরে। ও হ্যাঁ, সেটাও করে। হ্যাঁ, ঠিকই বলে। ঠিক আছে, তাহলে 3 দাগ মিটলো। আচ্ছা, এইবার শোন, আমি মানে 5 পর্যন্ত দিয়েছিলাম তো, আমি ওদেরও যেটা বলেছি এখন আপাতত তাই বলে রাখছি যে এখন পুরো এক্সটেন্ডেড অঙ্ক, বাদ বাকি পুরোটাই হোম টাস্ক। যাদের যা বাকি আছে এই চ্যাপ্টার রিলেটেড পুরোটাই হোম টাস্ক করবি। দাঁড়া, ওয়েট করবি, যে পুরোটাই হোম টাস্ক করবি। যাদের যা বাকি আছে, এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত ফুল বাকি থাকলে পুরোটা করে সংক্ষিপ্ত 15 পর্যন্ত করবি। আর যাদের যা হয়ে গেছে অন্য যেগুলো বাকি সেগুলোর উপর ফোকাস করবি। তার পাশাপাশি সরল লেখা চ্যাপ্টারের ফার্স্ট ভিডিওটাকে খুব ভালো করে দেখবি। অলরেডি কালকে রাতে আমার লিঙ্কটা পাঠালাম। সরল লেখা চ্যাপ্টারের ফার্স্ট ভিডিওটাকে খুব ভালো করে দেখবি। আর লাস্ট 2 দিন প্লেনের ভিডিও যা ডিসকাশন হয়েছে সেটা সবাই ভালো করে দেখবি। যে যতই অঙ্ক করে থাকিস না তবুও দেখবি। আর আজকে যেটা আপলোড করবো সেটাও দেখবি। টোটাল 4টে ভিডিও, ঠিক আছে? তারপরে পুরো হোম টাস্ক পরপর করতে করতে আসবি। আমি যা দেখতে পাচ্ছি এখানে সংক্ষিপ্ত 1 থেকে 3 তো হলোই আলোচনা, তারপরে মোটামুটি 10 পর্যন্ত এটা কোনো না কোনোভাবে ডিসকাশন হয়েছে অথবা নিজেরাই করেছিস। 10 পর্যন্ত আমি দেখতে পাচ্ছি একদম প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনো না কোনোভাবে ডিসকাশন হয়েছে। প্রথম দিন তো শুধু সূত্রগুলোই বলেছিলাম, এমসিকিউ করতে বলেছিলাম। দ্বিতীয় দিন মানে লাস্ট মঙ্গলবার বেশ কিছু ভাইটাল ডিসকাশন হয়েছে।
আজকে কয়েকটা ভাইটাল ডিসকাশন হলো, এই সবের উপর বেস করেই আমি দেখতে পাচ্ছি 10 পর্যন্ত অঙ্কগুলো পড়া পসিবল। সংক্ষিপ্ত পুরোনো অঙ্কগুলি কোনো না কোনোভাবে রিপিটেশন হয়েছে, তো ঘুরিয়ে ফিরিয়ে এসছে। 11 আর 12টা একটু অন্যরকম মনে হতে পারে, তবু চেষ্টা কর। আপাতত কিছু বলছি না আমি, নেক্সট দিন ডিসকাশন করা যেতে পারে। আমি একটা অঙ্ক একটু ডিসকাশন করবো এখন, সেটা হলো 13, 14 আর 15 জন্য। 13, 14 আর 15 হলো সঞ্চার পথের উপর, একটা একই টাইপ আছে 13, 14, 15। তো এইটার জন্য আমি বলবো উদাহরণ, উদাহরণ 20টা একবার একটু দেখি। উদাহরণ 20, হ্যাঁ উদাহরণ 20তে আছে, 22-এ আছে, এসব জায়গায় আছে, এগুলো দেখবি ভালো করে। এই মুহূর্তে উদাহরণ 20টা একটু দেখে বল, বোঝা যাচ্ছে। আচ্ছা শোন, প্রথম কোশ্চেন এখানে যে এটা সমীকরণটাকে এরকম কেন ধরা হলো, why this, ফার্স্ট কোশ্চেন। ওই দিক কোসাইন ধরেছে এলিমেন্ট দিক কোসাইন দিয়ে আমাদের দেখ একটা সূত্র রয়েছে সংক্ষিপ্তকরণে, দেখ 6 নম্বর সূত্র, lx plus my plus nz equals to p, যেখানে p বলছে কি সেটা আবার 4 নম্বরে মনে লেখা আছে, 4 আর 6 দিয়ে ভালো করে একসাথে হচ্ছে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, এবং সেটা প্রথম দিনের ভিডিওতে পাবিও, প্লেন রিলেটেড ফার্স্ট ডে ভিডিওতে। তাহলে সেই অনুযায়ী এখানে কোশ্চেনে কি বলেছে 3p, তাহলে এইটাই কত 3p লিখতে পারি, yes or no? তাহলে এখান থেকে এবার কি লিখতে পাচ্ছি, 3p/l plus y/ 3p/m plus z/, তাই তো, ইকুয়ালস টু 1। তাহলে এইটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, 3p/l। আচ্ছা এটা একটা ত্রিভুজের মতো আমরা ড্র করে নিই প্রথমেই। তাহলে এটা হচ্ছে 3p/l, 0, 0, এরকম ভাবে এটা, এরকম ভাবে এটা লিখতে পারি, এটা লিখেছে বসে বসে। আচ্ছা এইবার বল ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক এটা লিখে দিই। আমি জিনিসটাকে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করি, বুঝতে সুবিধা হবে। ক্লাস 11-এও সঞ্চার পথ ছিল, যারা একটু ব্রেনে ট্রেস দিতে পারবি খেয়াল কর যে অঙ্কগুলো আমরা এইচ আর কে সাহায্য নিয়ে করতাম, এইচ আর কে সাহায্য নিয়ে করতাম। পুরো মানে অঙ্কটা সলভ হতো, লাস্টে গিয়ে কি হতো, এইচ এর জায়গায় এক্স আর কে যে ওয়াই করতাম, মনে পড়ছে? আমরা যদি এই অঙ্কটাকে ওই কনসেপ্টে ভাবি বুঝতে সুবিধা হবে, এমনকি এক্সারসাইজের অঙ্কগুলো করতে সুবিধা হবে। আমরা এটা যদি ধরি যে ভর কেন্দ্রের স্থানাঙ্ক, ভর কেন্দ্রের স্থানাঙ্ক h, k, f, ধরলাম h, k, f, তাহলে h ইকুয়ালস টু কি লিখতে পারি, 3p/l plus 0 plus 0/3, है কি না? তাহলে এইটা ইকুয়ালস কত হচ্ছে, p/l। ওকে, এরকম ভাবে কে কত হবে, তার হ্যাঁ কি না, তাই তো? আচ্ছা সঞ্চার পথের অঙ্কে এবার একটা বিষয় ছিল, ক্লাস 11-এও ডিসকাশন হতো, যে যেটা প্যারামিটার থাকে, দেখ মনে পড়বে যে এটি স্কয়ার, 280, টি দিয়ে প্যারামিটার থাকতো, থিটা দিয়ে প্যারামিটার থাকতো। আমি তখন একটা জিনিস বলেছিলাম ক্লাস 11-এ ক্লাস করতে, ঘটক বিদায়, যে দুটো সমীকরণ ভাব এরকম আছে, বর পক্ষ আর কনে পক্ষ, তাদের মধ্যে রিলেশন করাচ্ছে ঘটক, কিন্তু ভি এর পরে ঘটকের আর কোনো রোল নেই, ঘটককে বিদায় জানিয়ে দেওয়া হয়। তো এই থিটা বা টি এর রোলটা ওরকম থাকে যে দুটো ইকুয়েশনের মধ্যে মিক্সিং করে, কিন্তু তারপরে কি ওখানে আর টি থাকে না, ইকুয়েশনে কি থাকে, এইচ কে দিয়ে থাকে, পরে আমরা এক্স আর ওয়াই দিয়ে দিই, তাই তো? তাহলে টি থিটা এটা হলো প্যারামিটার বা ঘটক যেটাকে বলছি। তাহলে ওই প্যারামিটারটাকে আমাদের সরাতে হয়, মূল ব্যাপার হলো প্যারামিটারটাকে আমাদের সরাতে হয়। তাহলে এখানে কে বা কারা প্যারামিটারের রোল প্লে করছে, মানে অ্যাকচুয়ালি কাকে বা কাদেরকে সরাতে হবে সেটা আমাদের বুঝতে হবে। ওখানে কি দুটো ইকুয়েশন ছিল, টি বা থিটাকে সরিয়ে দুটো ইকুয়েশনকে জয়েন করেছি। এখানে কটা ইকুয়েশন আছে, 3টে ইকুয়েশন আছে, যেহেতু 3টি 3টে ইকুয়েশন আছে, প্যারামিটার বা প্যারামিটার গুলোকে সরিয়ে ইকুয়েশন গুলোকে জয়েন করা হবে। প্যারামিটার রোল তাহলে কে বা কারা প্লে করছে, এলিমেন্ট প্লে করছে। পিটা হলো একটা ফিক্সড দূরত্ব, এলিমেন্ট কি ভ্যারি করতে পারে, কারেক্ট? যে এখানে প্যারামিটার রোল প্লে করছে এল এম এন, শোন খেয়াল কর, এল এম এন
তাহলে আমরা এখান থেকে এলিমেন্ট সরাতে চাইছি, তাহলে আমাকে প্রথমে বল যে এল এর ভ্যালু কত, পি বাই এইচ, এম এর ভ্যালু পি বাই কে, আর এন এর ভ্যালু এফ। আচ্ছা, এই তিনটে ভ্যালু হেল্প নিয়ে আমরা কাজ করবো। আমরা কি এই জিনিসটা জানি যে এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার কত হয়? 1। তাহলে এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার লিখতে পারি 1, হ্যাঁ কি না? দেখতে এবার প্রমাণের দিকে নিয়ে যেতে পারবো কিনা। এটা ঘুরিয়ে দিলে কি হবে? এরকম লিখতে পারি, বোঝা যাচ্ছে? ইকুয়াল টু 1 লিখতে পাচ্ছি। তাহলে p টু দি পাওয়ার মাইনাস 2 ডান দিকে গুণ করে দিতে পারি। তাহলে দেখ তো এটা আসে কিনা। এই কারণের জন্য ওইটা এসছে, এই কারণটা বা লজিক থেকে বুঝতে হবে। তো কি লিখলো দেখ, ওই কারণে h টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস k টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস f টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়ালস টু p টু দি পাওয়ার মাইনাস 2। এইবার কি সঞ্চার পথের সমীকরণ বের করছি তো, সুতরাং সঞ্চার পথের সমীকরণ হবে কি, x এর জায়গায় x, এটার জায়গায় y, এটার জায়গায় z। এই হলো মেন কনসেপ্ট। তো ভিডিওটা দেখে এটাকে একবার একটুখানি নিজেরা করবি, ঠিক আছে? এইটার উপর বেস করেই সংক্ষিপ্ত 13, 14, 15 কে করতে হবে। কিছু বাদ তো দেওয়ার নেই, উঠে নিজে অঙ্ক বানিয়ে অঙ্ক করবি বা অঙ্ক খুঁজে আনবি। কারণ এই চ্যাপ্টারটা আরো বেশি ইম্পর্টেন্স বেড়ে গেছে। প্রথম দিকে চ্যাপ্টারগুলো বাদ পড়া, ভেক্টর বাদ চলে গেছে। ভেক্টরের কি একটা বাদ গেছে না দুটো বাদ গেছে, এখনো কনফিউশন আছে। এটা প্রপার জানতে হবে, সেকেন্ডেরটা নিয়ে বিশেষ করে। তো ওখানে ওই চ্যাপ্টার বা চ্যাপ্টারগুলো বাদ যাওয়ায় এই চ্যাপ্টারের ইম্পর্টেন্স আরো বেড়ে গেছে। এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসবে, 2 মাস আসবে, 4 মাস আসবে, 5 মাস আসবে, সবকিছু আসবে।